শেষ করছিলাম লেকচার নাম্বার 32 তে ট্রান্সফর্মার প্রোটেকশন আমরা দেখছিলাম। সো আজকে আমরা এই ট্রান্সফর্মার প্রোটেকশনের বাকি টপিকসটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আজকে যে টপিকস গুলো আমরা কভার করব ইনশাআল্লাহ সেটা একটু খেয়াল করো। আজকে আমরা দেখবো যে কি বুকলস রিলে। বুকলস রিলেটা কি, কনস্ট্রাকশন অফ বুকলস রিলে, এটা কিভাবে তৈরি করা হয়, ওয়ার্কিং প্রিন্সিপাল, কিভাবে কাজ করে, লিমিটেশনস, এবং এরপরে দেখবো আমরা ট্যাঙ্ক আর্টফল প্রোটেকশন, এবং ফাইনালি আমরা দেখবো পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল প্রোটেকশনের যে কানেকশন ডায়াগ্রামটা, অর্থাৎ আমরা ডিফারেন্সিয়াল দিয়ে তো আমরা জানি যে ট্রান্সফর্মারকে আমরা প্রোটেকশন দেই। সো এই প্রোটেকশনটা 3 ফেজ ট্রান্সফর্মারে কিভাবে ডিফারেন্সিয়াল রিলের যে কানেকশন ডায়াগ্রামটা সেটা আমরা দেখবো, যে অর্থাৎ ডিফারেন্সিয়াল রিলেতে আমরা কানেক্ট করি কিভাবে, আমরা কানেক্ট করি যে ট্রান্সফর্মারটাকে আমরা প্রোটেকশন দিব তার দুই পাশে দুইটা আমরা সিটি কানেক্ট করি, সেই সিটি থেকে আমরা জানি যে প্যারালালি ডিফারেন্সিয়াল রিলেতে কানেকশনটা আসে। তো এটাই পর্যন্ত আমরা ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখেছিলাম, বাট আজকে আমরা দেখবো যেটা সেটা হচ্ছে কি 3 ফেজ কানেকশন ডায়াগ্রাম, যেটা এই পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল রিলে, সেই জিনিসটা আমরা দেখবো এবং এটাকে কিভাবে করা হয় কানেকশনটা সেটা দেখবো, এবং ফাইনালি দুইটা এক্সাম্পল দিয়ে আমাদের লেকচার আজকে শেষ করবো। তো আমরা স্টার্ট করি। বুকলস রিলেটা যদিও তোমরা দেখছো যে ল্যাবের মধ্যে অলরেডি দেখছো যে বুকলস রিলে কি এবং এটা কিভাবে কাজ করে, তারপর আজকে আমরা একটু রিভিউ করব। তো বুকলস রিলেটা কি? বুকলস রিলেটাকে আমরা বলি গ্যাস অ্যাকচুয়েটেড রিলে। ঠিক আছে, গ্যাস অ্যাকচুয়েটেড রিলে, তার মানে কি এই রিলেটা কিসের উপরে বেস করে অপারেট করে? গ্যাসের প্রেসারের উপরে বেস করে এই রিলেটা অপারেট করে। ওভার কারেন্ট রিলে যেরকম ওভার কারেন্ট সেন্স করে অপারেট করে, এটা সেরকম গ্যাসের প্রেসারের উপরে বেস করে এটা অপারেট করে। সো এটা কোথায় ইউজ করা হয় এবং আমাদের এই বুকলস রিলেটা কোথায় থাকে? আমরা জানি ট্রান্সফরমারে দুইটা ট্যাঙ্ক থাকে, একটাকে আমরা বলি মেইন ট্যাঙ্ক আর একটাকে আমরা বলি কনজারভেটর ট্যাঙ্ক। মেইন ট্যাঙ্কটা অয়েল দ্বারা মার্জ করা থাকে, অর্থাৎ এর ভিতরে যে 3 ফেজ ওয়াইন্ডিংটা থাকে এটা অয়েল দ্বারা মার্জ করা থাকে। অয়েলটা ইউজ করা হয় কিসের জন্য বলছিলাম? দুইটা পারপাসে, একটা হচ্ছে ইনসুলেশনের জন্য আর আরেকটা হচ্ছে কুলিং এর জন্য, অর্থাৎ একটা ফেজের সাথে আরেকটা ফেজ যাতে সাফিসিয়েন্ট ইনসুলেশন থাকে সেটার জন্য, এবং কুলিং পারপাসটাকে আমাদের মেনটেন করার জন্য আমরা কি ইউজ করি? অয়েল। যে অয়েলটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, যেটাকে আমরা বলি কি ডাই ইলেকট্রিক অয়েল বা ট্রান্সফর্মার অয়েল নামেও এটা পরিচিত। আর আরেকটা ট্যাঙ্ক যেটা, সেটাকে আমরা বলি কি কনজারভেটর ট্যাঙ্ক। এখানে আমাদের রিজার্ভ অয়েল থাকে, ঠিক আছে, রিজার্ভ অয়েল থাকে কারণ আমাদের মেইন ট্যাঙ্কে যেটা আমরা বললাম যে অয়েল দ্বারা মার্জ করা থাকে এবং অয়েলটা ইউজ করা হয় ইনসুলেশনের জন্য। যদি অয়েল লেভেল কারণে কমে যায় তাহলে তো আমাদের ট্রান্সফরমারের ইনসুলেশনটা থাকবে না, ঠিক আছে, এবং কুলিংও হবে না। এ কারণে আমাদের কি করা হয়? রিজার্ভ অয়েল রাখতে হয়। সো রিজার্ভ অয়েলের জন্য আমাদের কি থাকতে হয়? একটা কনজারভেটর ট্যাঙ্ক থাকতে হয়। সো আমরা জানি কনজারভেটর ট্যাঙ্ক কোনটা, এটাকে মেইন ট্যাঙ্ক, ট্রান্সফরমারের মেইন ট্যাঙ্ক হচ্ছে এটা, আর এটাকে আমরা বলি কনজারভেটর ট্যাঙ্ক। সো মেইন ট্যাঙ্ক এবং কনজারভেটর ট্যাঙ্কের মাঝখানে আমাদের একটা পাইপ লাইনের মাধ্যমে আমাদের যে রিলেটা কানেক্টেড থাকে, এখানে যে রিলেটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি বুকহোলস রিলে। অর্থাৎ এটা হচ্ছে কি মেইন ট্যাঙ্ক আর এটা হচ্ছে কি কনজারভেটর ট্যাঙ্ক, এবং এখানে যে পাইপ লাইনের মাধ্যমে যে রিলেটা কানেক্টেড এটাকে আমরা বলছি বুকহোলস রিলে। সো বুকহোলস রিলে কি কি কখন অপারেট করবে? সো এটা অপারেট করে যখন এর ভিতরে গ্যাস জেনারেট হবে, ঠিক আছে। গ্যাস এখন কখন জেনারেট হবে? আমরা জানি যে এই যে ট্রান্সফরমারের যে বুশিং গুলো দেখতে পাচ্ছ, এই ট্রান্সফরমারের বুশিং এর থ্রুতে আমাদের ওয়াইন্ডিং এর সাথে কিন্তু কানেক্টেড থাকে, ঠিক আছে। আমাদের যে মেইন ওয়াইন্ডিং, এই মেইন ওয়াইন্ডিং এর সাথে মধ্যে দিয়ে কিন্তু এই বুশিং এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের ওয়্যারটা মেইন ওয়াইন্ডিং এর সাথে কানেক্টেড থাকে। সো একটা সাইড ডেল্টা হতে পারে আর একটা সাইড ওয়াই হতে পারে, কিন্তু এভাবে কানেক্টেড থাকে। সো এখন এই কানেকশনটা যদি লুজ থাকে, লুজ থাকলে কি হবে? লুজ থাকলে আমরা জানি যে যদি লুজ কানেকশন থাকে তাহলে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের কি হচ্ছে? ভিতরে স্পার্ক ডেভেলপ করতেছে। সো যত বেশি স্পার্কিং হবে, সো অয়েল ভিতরে তো অয়েল দ্বারা মার্জ করা থাকে এই ওয়াইন্ডিং গুলা, সো অয়েলটা কি হয়ে যাবে? ডিকম্পোজ হবে। ডিকম্পোজ হয়ে তখন এই যে গ্যাস বাবল ক্রিয়েট করবে, সো গ্যাস জেনারেট করবে। সো গ্যাস যদি জেনারেট করে তো গ্যাসটা তো নিচের দিকে থাকবে না, গ্যাসটা আমাদের এই পাইপলাইন দিয়ে উপরের দিকে উঠতে চেষ্টা করবে। সো অয়েল লেভেল কমে যেতে থাকবে। তার মানে এই যে বুকহোলস রিলে, এই বুকহোলস রিলেটা তখন কি করবে? এই গ্যাসের প্রেসারটাকে সে মনিটর করে এই গ্যাসের প্রেসারের উপরে বেস করে সে হয় অ্যালার্ম সিগন্যাল জেনারেট করবে, না হলে ট্রিপ সিগন্যাল জেনারেট করবে। সো এই মেইন ট্যাঙ্ক আর এই কনজারভেটর ট্যাঙ্কের মাঝখানে থাকতে হবে কি? এই বুকহোলস রিলে, ঠিক আছে। আর এটা তো তোমরা জানো যে এটাকে আমরা বলি ব্রিদার। যে ব্রিদারের কাজটা হচ্ছে কিসের কি কারণে ইউজ করি? যদি অয়েল লেভেল কোনো কারণে কমে যায়, বাইরে থেকে এয়ার ভিতরে আসলে সে ভিতরে এয়ারের মধ্যে যেন কোনো ময়েশ্চার না থাকে, ঠিক আছে। সো এর ভিতরে সিলিকা জেল থাকে, এই সিলিকা জেলটা
বাইরের এয়ারের যে ময়েশ্চারটা সেটাকে অ্যাবজর্ব করে রাখে। কারণ ভিতরে ময়েশ্চার যদি জমে, অয়েল লেভেলের সাথে ময়েশ্চার জমলে কি হবে, ময়েশ্চার তো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, সো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করলে অয়েলের ইনসুলেশনটা থাকবে না, সো ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে রাখতে হবে। সো এই জন্য আমাদের এখানে ব্রিদার এক্সট্রা আমাদের ইউজ করতে হয়। আচ্ছা, সো এটাকে আমরা কি বলতেছি, ইট ইজ এ টাইপ অফ অয়েল অ্যান্ড গ্যাস অ্যাকচুয়েটেড প্রোটেকশন রিলে, এবং এটা কোথায় ইউজ করা হয়, বিয়ন্ড 750 কেভি, অর্থাৎ 750 কেভি এ রেটিং যে ট্রান্সফর্মার গুলো আছে তার উপরে ট্রান্সফর্মার গুলোতে আমরা নর্মালি এই বুকলস রিলেটা ইউজ করি, ঠিক আছে। এর নিচে আমরা এটাকে ইউজ করি না। এর নিচে ইউজ না করার কারণ হচ্ছে, এটা ইউজ করলে তো আমরা বুঝতেই পারতেছি যত বেশি রিলে আমরা ইউজ করবো তত এর কস্টিংটা বাড়বে। সো যেসব ট্রান্সফর্মারের রেটিংসটা মোর দেন 750 কেভিএ, সেক্ষেত্রে আমরা এই রিলেটা ইউজ করে থাকি। সো ইট ইজ ইউজ ফর দ্য প্রোটেকশন অফ এ ট্রান্সফর্মার ফ্রম দ্য ফল্টস অকারিং ইনসাইড দ্য ট্রান্সফর্মার। তার মানে এটা কিসের, কোন ফল্ট ডিটেক্ট করতে পারে, যখন এটা যে ফল্টটা হবে ট্রান্সফর্মারের ভিতরে অর্থাৎ ট্যাঙ্কের ভিতরে, এবং এটা কি টাইপের ফল্ট হবে, যখন কানেকশনটা লুজ থাকবে তখন এই স্পার্কিং এর ফলে আমাদের যে গ্যাসটা জেনারেট করবে, আমাদের অয়েলটা তখন ব্রেকডাউনে চলে যাবে, এই ব্রেকডাউন হয়ে গ্যাস জেনারেট করবে, এই গ্যাসটাকে সে ডিটেক্ট করবে, ঠিক আছে। সো সেটাই বলতেছে, সাচ অ্যাজ ইম্পালস ব্রেকডাউন অফ দ্য ইনসুলেটিং অয়েল or insulation failure of turns etc. তার মানে এটা যখন আমাদের ইনসুলেশন ফেল করবে তখনই কিন্তু আমাদের এই বুকলস রিলেটা অপারেট করবে, আদারওয়াইজ এটা অপারেট করবে না। সো বুকলস রিলে কোথায় ইউজ করা হয় এবং কোন জায়গায় থাকে এবং এটা অপারেশনটা কি বুঝতে পারছো? আচ্ছা, সো বুকলস রিলে ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু দেখে নিই আর কনস্ট্রাকশনটা একটু দেখে নিই। এখানে এটা হচ্ছে কি বুকলস রিলে কনস্ট্রাকশন। আমরা তো দেখলাম একটু আগে যে বুকলস রিলেটা মেইন ট্যাঙ্ক এবং কনজারভেটর ট্যাঙ্কের মাঝখানে থাকে, এর ভিতরে অ্যাকচুয়ালি কি থাকে, ঠিক আছে। এই কনজারভেটর ট্যাঙ্ক এবং মেইন ট্যাঙ্কের মাঝখানে যে বুকলস রিলেটা থাকে তার ভিতরে কি থাকে। সো এটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে হচ্ছে কি আমাদের ট্রান্সফরমারের মেইন ট্যাঙ্ক, এটা হচ্ছে পাইপলাইনটা, আর এটা হচ্ছে কি আমাদের কনজারভেটর ট্যাঙ্ক, এর মাঝখানে হচ্ছে আমাদের এই বুকলস রিলে। সো বুকলস রিলেকে যদি ওপেন করো তাহলে দেখবা যে এর ভিতরে দুইটা মার্কারি সুইচ আছে। মার্কারি সুইচ মানে হচ্ছে এই সুইচের ভিতরে মার্কারি আছে, লিকুইড মার্কারি থাকে, ঠিক আছে, লিকুইড মার্কারি। সো এই লিকুইড মার্কারি থাকার কারণে এই যে দুইটা কন্ট্যাক্ট দেখতে পাচ্ছ এটা নর্মালি ওপেন। সো সুইচটা যখন টিল্ট হবে, বেঁকে যাবে, তখন এই মার্কারিটা লিকুইড হওয়ার কারণে এই কন্ট্যাক্ট দুইটাকে সে ক্লোজ করে দিবে, ঠিক আছে। সো এখন দেখতে পাচ্ছ যে হাফ লিকুইড হাফ তোমার ভ্যাকেন্ট আছে। সো আমাদের এই মার্কারিটা কিন্তু এখন মার্কারিটা কিন্তু কানেক্টেড না, এই নর্মাল কন্ট্যাক্ট কানেক্টেড না। সো এখন কিন্তু আমাদের সার্কিটটা ওপেন আছে, অ্যালার্ম সার্কিটটা ওপেন আছে, ঠিক আছে। যখন এটা টিল্ট হবে, বেঁকে যাবে, তখন কিন্তু এই মার্কারিটা এই দুইটা কন্ট্যাক্টকে ক্লোজ করে দিবে, কন্ট্যাক্টকে ক্লোজ করে দিলে অ্যালার্ম সার্কিটটা অ্যাক্টিভেট হবে। সো এর ভিতরে দুইটা মার্কারি সুইচ আছে, একটা হচ্ছে উপরে পজিশনে থাকবে আর আরেকটা নিচের পজিশনে থাকবে। এই মার্কারি সুইচটা নর্মাল কন্ডিশনে ওপেন অবস্থায় থাকবে, অর্থাৎ মার্কারিটাকে এমন ভাবে রাখা হয় যাতে করে এটা ওপেন থাকে, ঠিক আছে, অর্ধেক মার্কারি থাকে। সো আমাদের এটা যেন ওপেন থাকে। তো এইখান থেকে আমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, অ্যালার্ম সার্কিট, ঠিক আছে। আর নিচের যে মার্কারি সুইচটা আছে সেখান থেকে আমাদের কোথায় কানেকশনটা দেওয়া হচ্ছে, ট্রিপ সার্কিট, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালার্ম সার্কিট, এটা হচ্ছে ট্রিপ সার্কিট। সো মার্কারি সুইচের যে নিচের পজিশন, সেখানে দেখো একটা ফ্লোটিং ভালভ আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফ্লোটিং ভালভ। এই ভালভের যে বেস পয়েন্ট, যেটাকে আমরা বলি হিঞ্জড পয়েন্ট, এই হিঞ্জ পয়েন্টের উপরে বেস করে এই ফ্লোটিং ভালভের মুভমেন্টটা হয়, অর্থাৎ ভালভটা উপরের দিকে উঠে বা নিচের দিকে নামবে কিসের উপরে বেস করে, এই হিঞ্জ পয়েন্টের উপরে বেস করে। অর্থাৎ এই যে ফ্লোটিং ভালভটা, এটা অয়েল লেভেলের সাথে উঠানামা করবে, ঠিক আছে। তার মানে অয়েল লেভেল যখন বেশি থাকবে তখন এই ভালভটা উপরের দিকে থাকবে, আর যখন অয়েল লেভেলটা কমে যাবে বা প্রেসারের কারণে ভালভটা নিচের দিকে নেমে যাবে। আর এখানেও একটা ভালভ আছে, এটাকে আমরা বলি ফ্ল্যাপ ভালভ। ফ্ল্যাপ ভালভ মানে হচ্ছে এখানে যখন প্রেসার আসবে, গ্যাসের প্রেসার অনেক বেশি হবে, তখন এই ভালভটা আমাদের টিল্ট হয়ে যাবে, বেঁকে যাবে, বেঁকে গিয়ে আমাদের এই মার্কারি সুইচটাকে অ্যাক্টিভেট করবে। সো এর অপারেশনটা একটু খেয়াল করো। যখন আমাদের মাইনর ফল্ট হবে, অর্থাৎ ধরো যে ভিতরে ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিং এর ভিতরে আমাদের স্পার্কিং হচ্ছে, বাট স্পার্কিংটা মাইনর, খুবই অল্প পরিমাণে স্পার্কিং হচ্ছে, তার মানে গ্যাস যেটা জেনারেট করবে, এই গ্যাসটা তখন কি হবে, মেইন ট্যাঙ্ক থেকে বের হয়ে আমাদের কনজারভেটর ট্যাঙ্কে যাওয়ার পথে, যেহেতু স্পার্কিংটা অল্প, ধীরে ধীরে কি হবে, গ্যাসটা আমাদের উপরের দিকে উঠতে থাকবে, ঠিক আছে। কোথায় উঠতে থাকবে, বুকলস রিলের উপরের দিকে উঠতে থাকবে। উপরের দিকে যদি উঠে তাহলে আমাদের উপরে আমাদের অয়েল লেভেল তো কমে যাবে, যেহেতু গ্যাসটা ডিকম্পোজ হয়ে যাচ্ছে, তার মানে অয়েল লেভেলটাও কমে যাবে। এবং এই যে গ্যাসের প্রেসারটা যে উপরে বুকলস রিলের উপরে বিল্ড আপ করলো, এই বিল্ড আপের ফলে এই ফ্লোটিং ভালভটাকে সে প্রেসারাইজড করে সে নিচের দিকে ডাউন করে দিবে। নিচের দিকে ডাউন করে দিলে এই যে মার্কারি সুইচের পজিশনটা কিন্তু এখন কি হয়ে গেল, আমাদের এই মার্কারি সুইচটা কিন্তু এই দুইটা কন্ট্যাক্টকে ক্লোজ করে দিচ্ছে, ঠিক আছে। যেহেতু এটা লিকুইড, সো এটা আমাদের মার্কারি সুইচটাকে
মার্কারি সুইচটা নর্মালি ওপেন কন্টাক্টকে ক্লোজ করে দিচ্ছে। আর ক্লোজ হয়ে যাওয়ার সাথে সাথে কি হবে, অ্যালার্ম সার্কিটটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। অর্থাৎ অ্যালার্ম সার্কিট যদি অ্যাক্টিভেটেড হয়ে যায় তাহলে আমরা কি বুঝবো, এর ভিতরে স্পার্কিং হচ্ছে। ঠিক আছে, স্পার্কিং হচ্ছে এবং সাথে সাথে অ্যালার্ম শুনে আমাদেরকে কি করতে হবে, অ্যাটেম্প নিতে হবে যাতে করে এই স্পার্কিংটাকে প্রিভেন্ট করা যায়। আচ্ছা, যদি এই অ্যালার্ম শুনে কেউ অপারেট না করে অর্থাৎ অ্যাটেম্প না নেয় তাহলে কি হবে, আমাদের স্পার্কিংটা অনেক বেশি হয়ে যেতে পারে। অথবা যদি আমাদের ইনসুলেশনটা বা শর্ট সার্কিট হয় ভিতরে, সো সেক্ষেত্রেও আমাদের অয়েলটা ডিকম্পোজের পরিমাণ অনেক বেশি হবে। সেক্ষেত্রে গ্যাসটা কিন্তু অনেক জোরে এসে আমাদের মেইন ট্যাঙ্ক থেকে আমাদের এই ফ্ল্যাপ ভালভকে পুশ করতে থাকবে। সো এই ফ্ল্যাপ ভালভকে পুশ করলে কি হবে, ফ্ল্যাপ ভালভটা উপরের দিকে টিল্ট হয়ে যাবে। উপরের দিকে টিল্ট হয়ে গেলে এই মার্কারি সুইচটা ক্লোজ হয়ে যাবে। এই গ্যাসের হাই প্রেসারের কারণে, যেহেতু গ্যাসের প্রেসারটা অনেক বেড়ে যাচ্ছে মেইন ট্যাঙ্ক থেকে এটা কনজারভেটর ট্যাঙ্কে যাওয়ার পথে, এটাকে এই ফ্ল্যাপ ভালভটাকে পুশ করে উপরের দিকে উঠাই দিবে। উপরের দিকে উঠাই দিলে এটার সাথে সাথে আমাদের ট্রিপ সার্কিটকে অ্যাক্টিভেটেড করে দিবে। যেহেতু গ্যাসের প্রেসার অনেক বেশি, সো এই প্রেসারের কারণে কিন্তু আমাদের প্রেসার বেশি মানে কি, এটা সিভিয়ার টাইপের ফল্ট। সো আমাদের ট্রিপ সার্কিটটাকে অ্যাক্টিভেট করে দিয়ে ট্রিপ সার্কিটের সাথে আমাদের যে সার্কিট ব্রেকারটা কানেক্টেড থাকবে সেই সার্কিট ব্রেকারটাকে সে ট্রিপ করাবে। আচ্ছা, এখন গ্যাসটা কি এই গ্যাসের যে গ্যাসের স্যাম্পলটাকে তুমি যদি কালেক্ট করো তাহলে তুমি বুঝতে পারো যে এই ফল্টটা কি নেচারে, ঠিক আছে, কি টাইপের ফল্ট হয়েছে ভিতরে। সো এই গ্যাস স্যাম্পলটাকে কালেক্ট করার জন্য এখানে আমাদের একটা রিলিজ কক থাকে। এই রিলিজ ককের মাধ্যমে আমাদের এই উপরে যে গ্যাসটা জমা হয় এই গ্যাসটাকে বের করে নিয়ে আসা যায়। বের করে নিয়ে এসে এই গ্যাসের স্যাম্পলটাকে তুমি অ্যানালাইসিস করলে বুঝতে পারবা যে এটা কোথায় ফল্ট হয়েছে। এটা কি ওয়াইন্ডিং এ ফল্ট হয়েছে নাকি কোরে ফল্ট হয়েছে, এটা কি টাইপের ফল্ট হয়েছে সেটা কিন্তু গ্যাস স্যাম্পল কালেক্ট করার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে এটা টাইপ অফ ফল্টটা কোথায় হয়েছে এবং কি ধরনের ফল্ট হয়েছে। সো অপারেশনটা কি বুঝতে পারছো, কনস্ট্রাকশনটা এবং ওয়ার্কিং প্রিন্সিপালটা? জি স্যার। আচ্ছা, এগুলাকে আমরা বলি হচ্ছে গিয়ে ইনসিপিয়েন্ট ফল্ট, ঠিক আছে, স্লো বিল্ড আপ ফল্ট। ইনসিপিয়েন্ট ফল্ট মানে হচ্ছে গিয়ে যে ফল্ট গুলা প্রাথমিক অবস্থায় বা ইনিশিয়ালি আমাদের ফল্ট গুলা অত বেশি সিভিয়ার না, ঠিক আছে। সো এটা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি বিল্ড আপ করে, এ কারণে এটাকে আমরা ইনস্ট্যান্টলি ট্রিপিং করাই না। যেমন কোশ্চেন হতে পারে প্রথমে কেন অ্যালার্ম জেনারেট করলাম, কারণ আমরা যতবার সার্কিট ব্রেকারকে ট্রিপ করাবো ততবার কিন্তু আমাদের ট্রান্সফরমারটা আইসোলেটেড হয়ে যাবে। আর ট্রান্সফরমার আইসোলেটেড হয়ে গেলে ট্রান্সফরমারের সাথে যত লোড কানেক্টেড থাকবে সেটা এফেক্টেড হবে। সো এই টাইপের ফল্ট গুলা যেহেতু ইনিশিয়ালি আমাদের অত বেশি সিভিয়ার থাকে না, সো ফার্স্ট স্টেজে আমরা অ্যালার্ম দিই। অ্যালার্ম শুনে যদি এটাকে খুব দ্রুত এটাকে রিকভার করা সম্ভব হয় সেক্ষেত্রে আমাদের ট্রিপ করার প্রয়োজন পড়ে না। বাট যদি আমাদের সিভিয়ার হয় ফল্টটা, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ট্রিপ করাতে হবে, ঠিক আছে। সো গ্যাসের প্রেসার বেশি হয়ে গেলে আমাদের ট্রিপ সার্কিটটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেটেড হবে। যেহেতু এটা গ্যাসের প্রেসারের উপরে বেস করে অপারেট করতেছে, এই জন্য এটাকে আমরা বলি গ্যাস অ্যাকচুয়েটেড রিলে। আর এটা আরেকটা যেটা নাম সেটাকে আমরা বলি বুকহোলস রিলে। সো এর ওয়ার্কিং প্রিন্সিপালটা এখানে দেওয়া আছে। এটা যে কথাবার্তাগুলো আমরা বললাম, মাইনর ফল্ট হলে কি হবে, মেজর টাইপের ফল্ট হলে কি হবে, ঠিক আছে। মাইনর ফল্ট হলে আমাদের অ্যালার্ম সার্কিট জেনারেট অ্যাক্টিভেটেড হবে, আর যদি মেজর টাইপের ফল্ট হয় বা ফল্টটা যদি সিভিয়ার হয় সেক্ষেত্রে আমাদের ট্রিপ সার্কিট অ্যাক্টিভেটেড হবে। এবং কিভাবে অ্যাক্টিভেটেড হবে সেই জিনিসগুলো এখানে লেখা আছে, যেটা আমরা এক্সপ্লেইন করলাম, এগুলো একটু দেখে নিব। আচ্ছা, এ পর্যন্ত যদি কারো কোনো কনফিউশন থাকে বলো। আচ্ছা, যদি না থাকে তাহলে লিমিটেশন আমরা চলে যাই। লিমিটেশনস অফ বুকহোলস রিলে। বুকহোলস রিলে তিনটা লিমিটেশনস আছে। এই লিমিটেশন গুলা কি, ফল্ট বিলো অয়েল লেভেলস আর ডিটেক্টেড। এটা শুধুমাত্র অয়েল লেভেলের ফল্টই ডিটেক্ট করতে পারে, অন্য কোনো ধরনের ফল্ট এটা ডিটেক্ট করতে পারে না। সো এটা ফার্স্ট লিমিটেশন, যে ফল্টটা যদি অয়েলের ভিতরে হয় তাহলে সে ডিটেক্ট করবে, আদারওয়াইজ সে কাজ করবে না। 2 নাম্বার হচ্ছে সেটিং অফ মার্কারি সুইচ ক্যান নট বি টু সেনসিটিভ বিকজ এনি ভাইব্রেশন দেয়ারফর আর্থওয়ার্ক অর মেকানিক্যাল শক ক্যান কজ ফলস অপারেশন। তোমার মার্কারি সুইচটা বললাম তো, মার্কারি সুইচের ভিতরে লিকুইড মার্কারি থাকে। সো যদি এটা ভাইব্রেশন হয় ডিউরিং আর্থওয়ার্ক, যদি ভূমিকম্প হয় বা কোনো ধরনের আলাদা কোনো এক্সটার্নাল ফোর্স আসে বা কোনো একটা মেকানিক্যাল শকের কারণে ভাইব্রেট করে আমাদের কি হয়ে যেতে পারে, এটা এই মার্কারি সুইচটা টিল্ট হয়ে যেতে পারে বা বেঁকে যেতে পারে। আর বেঁকে গেলে তার লিকুইড পজিশন চেঞ্জ হয়ে গিয়ে নরমালি ওপেন কন্টাক্টটা ক্লোজ হয়ে গিয়ে ফলস অ্যালার্ম জেনারেট করতে পারে।
সো সেটাই বলতেছে যে মার্কারি সুইচটাকে এত সেন্সিটিভ রাখা যাবে না, যার ফলে ভাইব্রেশন করলে কি, ভাইব্রেশনের ফলে কি হবে, অয়েলের লেভেলটাও ওঠানামা করবে। ওই অয়েলের লেভেল ওঠানামা করলে আমাদের কি হবে, এই ফ্লোটিং ভালভটাও আপ এন্ড ডাউন হতে পারে। সো আপ এন্ড ডাউন হয়ে গেলে মার্কারি সুইচের যে পজিশনটা সেটা চেঞ্জ গিয়ে নর্মালি ওপেন কন্টাক্ট ক্লোজ হয়ে গিয়ে আমাদের কিন্তু ফলস অ্যালার্ম জেনারেট করতে পারে। সো সেটাই বলতেছে মার্কারি সুইচটাকে সেন্সিটিভ রাখা যাবে না। সেন্সিটিভ মানে খুব এত বেশি মানে অল্প ভাইব্রেট করলেও যেন এটা অপারেট না করে। এটা অপারেট করবে কখন, যখন শুধুমাত্র গ্যাসের প্রেসারটা বেশি থাকবে তখন যেন এটা অপারেট করে, এটা আমাদের এনশিওর করতে হবে। 3 নাম্বার যে প্রবলেমটা, এটি স্লো ইন অপারেশন। এটা ইনিশিয়ালি কিন্তু ফল্ট হলেই সে ডিটেক্ট করে না। ফার্স্ট স্টেজে কিন্তু এটা আমাদের কি হয়, অয়েলটা ডিকম্পোজ হয়, ফার্স্ট স্টেজে স্পার্কিং হয়, স্পার্কিং হওয়ার পরে অয়েলটা ডিকম্পোজ হয়, ডিকম্পোজ হওয়ার পরে গ্যাস জেনারেট করে, গ্যাসটা উপরের দিকে উঠার পরে প্রেসারটা বিল্ড আপ করে, তারপরে ফ্লোটিং ভালভ নিচে নামে। তারপরে গিয়ে আমাদের সার্কিটটা অ্যালার্ম সার্কিট অ্যাক্টিভেটেড হয় অথবা ট্রিপ সার্কিট অ্যাক্টিভেটেড হয়। তার মানে এই যে অপারেশনটা, এই অপারেশনের যে প্রসেসটা, এটা স্লো। এটা ইনিশিয়ালি কিন্তু আমাদের ফার্স্টেই কিন্তু আমাদের স্পার্কিং হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের অ্যাক্টিভেটেড হচ্ছে না অ্যালার্ম অথবা ট্রিপ সার্কিট। সো এটাকে আমরা বলতেছি এজন্য স্লো ইন অপারেশন। ঠিক আছে, সো এই তিনটা হচ্ছে তার লিমিটেশন গুলো কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে আসো ট্যাঙ্ক আর্ট ফল্ট প্রোটেকশন। ট্রান্সফরমারের যে বডিটা, এই যে দেখতে পাচ্ছ যে ট্রান্সফরমারের এটা বডি, এই বডিটা কিন্তু সলিডলি গ্রাউন্ডেড থাকে, যেটাকে আমরা বলি ট্যাঙ্ক আর্ট। ঠিক আছে, এই যে পুরো বডিটাকে আমাদের কি করা থাকে, আর্থিং করা থাকে। ঠিক আছে, যেটাকে আমরা বলি সলিডলি গ্রাউন্ডেড। তার মানে আমাদের এই আমাদের যে বডি বা ট্যাঙ্কের পোটেনশিয়াল কিন্তু জিরো। ঠিক আছে, এটা যে জিরো পোটেনশিয়াল, যাতে করে কেউ ধরলে বা টাচ করলে যাতে শক না খায়। আচ্ছা, এখন এই যে ট্রান্সফরমারটা, এটা তো হচ্ছে কি আমাদের লাইনটা কোথায় কানেক্টেড থাকবে, লাইনটা হচ্ছে কি আমাদের এখানে কানেক্টেড, এটা হচ্ছে বুশিং এর মাধ্যমে আমাদের লাইনটা কানেক্টেড থাকে আমরা জানি। সো বুশিংটা কিসের জন্য ইউজ করা হয়, বুশিংটা ইউজ করা হয় ইনসুলেশন। ইনসুলেশনটা কিসের, কোথা থেকে কোথা পর্যন্ত, আমাদের লাইন টু এই যে জিরো পটেনশিয়াল কি এই ট্যাঙ্কটা। সো বডিটা হচ্ছে জিরো পটেনশিয়াল। সো এই লাইন টু গ্রাউন্ডের মাঝখানে প্রপার ইনসুলেশন যদি না থাকে, তাহলে তো আমাদের এখানে কি হবে, লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়ে যাবে। সো এই লাইন টু গ্রাউন্ড ফল্ট যাতে না হয়ে যায়, এখানে আমাদের কি থাকে, বুশিং থাকে, এটা হচ্ছে কি ইনসুলেটর। সো এই ইনসুলেটরের ভিতর দিয়ে কিন্তু আমাদের ওয়াইন্ডিং এর সাথে কানেক্টেড থাকে। আচ্ছা, এখন যদি কোনো কারণে আমাদের লাইনটা খুলে এই বডির সাথে শর্ট হয়ে যায়, যদি লাইনটা এভাবে কানেক্টেড হয়ে যায়, তাহলে আমাদের কি হবে, আমাদের কিন্তু এই বডির থ্রুতে একটা কারেন্ট কিন্তু পাস করবে। ঠিক আছে, বডির থ্রুতে কিন্তু কারেন্টটা পাস করবে গ্রাউন্ডে। সাথে সাথে কি হবে, এই পাশ দিয়ে একটা কারেন্ট যাবে, এই পাশ দিয়ে কারেন্ট যাওয়ার সাথে সাথে আমাদের এখানে যদি আমরা একটা সিটি কানেক্ট করি, যেটাকে আমরা বলি নিউট্রাল সিটি বা এনসিটি, এই সিটিটার নাম আছে একটা, যেটাকে আমরা বলি এনসিটি বা নিউট্রাল সিটি। এই সিটিটার সাথে সাথে কি করবে, এই কারেন্টটাকে সে ডিটেক্ট করবে, ডিটেক্ট করে তার সেকেন্ডারিতে যে রিলেটা থাকবে সেই রিলেটাকে সে অ্যাক্টিভেট করবে, এবং এই রিলেটা আমাদের সার্কিট ব্রেকারকে অ্যাক্টিভেট করবে। সো এই রিলেটা হচ্ছে কি একটা ওভার কারেন্ট রিলে, অর্থাৎ যে রিলেটা ওভার কারেন্ট সেন্স করে অপারেট করবে। এবং এটা যেহেতু আর্ট ফল্ট ডিটেকশন করতেছে, কারণ আর্ট ফল্ট হলে কিন্তু এই সিটির ভিতর দিয়ে কারেন্ট যাবে। যদি লাইন টু লাইন ফল্ট হতো, তাহলে কিন্তু এই দুইটা ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে কারেন্টটা সার্কুলেট করতে থাকতো, আমাদের কিন্তু বডি দিয়ে কোনো কারেন্ট যেত না। তার মানে এই কারেন্টটা যখন বডি দিয়ে যাবে, বডি দিয়ে কখন যাবে, যখন লাইনটা গ্রাউন্ডের সাথে বা জিরোর সাথে শর্ট হয়ে যাবে, তখনই কিন্তু এই দিক দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে। তো তার ফলেই কিন্তু এই সিটিটা কারেন্টটাকে দেখবে, এবং দেখে তার সেকেন্ডারিতে একটা সিগন্যাল দিবে, যেখানে আমাদের একটা ওভার কারেন্ট রিলে কানেক্টেড। যেহেতু এটা আর্ট ফল্ট ডিটেক্ট করতেছে, এই জন্য এটাকে আমরা বলতেছি আর্ট ফল্ট রিলে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের আর্ট ফল্ট রিলে। সো ট্রান্সফরমারের যে বডিটা, এই বডিটার প্রোটেকশন দেওয়ার জন্য, বাট এই বডিতে ভিতর দিয়ে যদি কোনো লিকেজ কারেন্ট যায়, সেখান থেকে আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এটাকে সলিডলি গ্রাউন্ডেড করে এটার সাথে একটা সিটি কানেক্ট করে তার সেকেন্ডারিতে একটা ওভার কারেন্ট রিলে কানেক্ট করতে হবে। সো যদি এই কারেন্ট এই রিলেটা অপারেট করে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের একটা আর্ট ফল্ট হয়েছে। ঠিক আছে, ফেজ ফল্টের কারণে কিন্তু এটা অপারেট করবে না, এটা শুধুমাত্র অপারেট করবে ডিউরিং আর্ট ফল্ট কন্ডিশন। এটা কি বুঝতে পারছো, ট্রান্সফরমার আর্ট ফল্ট প্রোটেকশন? জি স্যার। আচ্ছা,
এখন আমরা একটু পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল রিলে, আমরা তো এতদিন যে ট্রান্সফর্মার গুলো দেখে আসছি বা আমরা ল্যাবের মধ্যেও যে ট্রান্সফর্মার গুলো দেখছি, সেই ট্রান্সফর্মার গুলোর মধ্যে কিন্তু জাস্ট একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে আমরা বলছি যে ট্রান্সফর্মারের কে প্রোটেকশন দেওয়ার জন্য প্রাইমারিতে একটা সিটি কানেক্ট করতে হয়, সেকেন্ডারিতে একটা সিটি কানেক্ট করতে হয়, তারপর সিটি দুইটা প্যারালালি ডিফারেন্সিয়াল রিলের সাথে কানেক্ট করতে হয়। তারপরে ডিফারেন্সিয়াল রিলে যদি ইন্টারনাল ফল্ট হয় তাহলে সে অপারেট করে, এক্সটার্নাল ফল্ট হলে সে অপারেট করে না। ঠিক আছে, এটা একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখছি, বাট অ্যাকচুয়াল কানেকশনটা কিরকম হবে সেই কানেকশনটা একটু অ্যানালাইসিস আমরা করি। সো এখানে খেয়াল করে দেখো, এখানে আমাদের কি করা হয়েছে, এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল প্রোটেকশন ফর সিটি কানেকশন ফর বায়াস ডিফারেন্সিয়াল প্রোটেকশন। সিটি কানেকশন আমাদের ডিফারেন্সিয়াল প্রোটেকশনের যে রিলে যে সিটি কানেকশনটা হবে সেটা কোন ট্রান্সফরমারের জন্য, ডেল্টা ওয়াই কানেক্টেড ট্রান্সফরমার। তার মানে এটা একটা 3 ফেজ ট্রান্সফরমার, যার প্রাইমারি সাইডটা হচ্ছে ডেল্টা কানেক্টেড, এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডেল্টা। ঠিক আছে, এটা ডেল্টা কানেক্টেড, একটা টার্মিনাল আর একটা টার্মিনালের সাথে শর্ট, এই টার্মিনালের সাথে শর্ট, এবং এই মাথা এই মাথার সাথে শর্ট। তার মানে এটা হচ্ছে কি আমাদের ডেল্টা কানেক্টেড। আর এই সাইডটা হচ্ছে আমাদের ওয়াই কানেক্টেড, দেখতে পাচ্ছ প্রত্যেকটা টার্মিনাল, প্রত্যেকটা ওয়াইন্ডিং এর একটা 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 টার্মিনাল শর্ট করে এটা গ্রাউন্ড করা হয়েছে। তার মানে এটা হচ্ছে কি আমাদের জিরো পটেনশিয়াল, আর এটা হচ্ছে লাইন টার্মিনাল। তার মানে এটা হচ্ছে কি আমাদের ওয়াই কানেক্টেড ট্রান্সফরমার, আর এটা হচ্ছে কি আমাদের ডেল্টা সাইড। এটা হচ্ছে ডেল্টা সাইড, এটা হচ্ছে ওয়াই সাইড। এখন এই যে ডেল্টা সাইড এবং ওয়াই সাইড, এই ডেল্টা সাইডের প্রাইমারিতেও আমাদের সিটি কানেক্ট করতে হবে, সেকেন্ডারিতেও সিটি কানেক্ট করতে হবে, এবং প্রাইমারির সাথে সেকেন্ডারির মাঝখানে আমাদের কি করতে হবে, আমাদের ডিফারেন্সিয়াল রিলে কানেক্ট করতে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে সিটি কানেকশনটা। আমরা যদি দুইটাই ওয়াই ওয়াই করি, অর্থাৎ এখানে যে তিনটা সিটি, যেহেতু তিনটা ফেজ, এখানে তিনটা সিটি আমরা কানেক্ট করলাম, এখানেও তিনটা ফেজ, ও তিনটা সিটি কানেক্ট করলাম। এখন সিটি গুলা কিভাবে কানেক্টেড হবে, সিটি যে সেকেন্ডারিটা এখানে আমরা দেখো, এখানে আমরা করতেছি কিন্তু সিটি সেকেন্ডারিটা এখানে ওয়াই কানেক্ট করতেছি। তার মানে এই যে সিটি সেকেন্ডারির একটা টার্মিনাল কিন্তু শর্ট। ঠিক আছে, আর আরেকটা টার্মিনাল কোথায় গেছে, আরেকটা টার্মিনাল যাবে ডিফারেন্সিয়াল রিলেতে। এখানেও আমরা কি করছি, এখানেও আমরা সিটি কানেকশন করছি, এটাও কি কানেক্টেড, ওয়াই কানেক্টেড, কারণ একটা টার্মিনাল সিটি সেকেন্ডারির একটা টার্মিনাল শর্ট, তার মানে এটা ওয়াই কানেক্টেড, এবং আরেকটা টার্মিনাল কিন্তু কোথায় যাচ্ছে, ডিফারেন্সিয়াল রিলে। সো এই কানেকশনটাকে আমরা বলতেছি রং কানেকশন। কেন রং কানেকশন বলতেছি সেটা একটু খেয়াল করো, যে এই যে আমাদের সিটির সাথে আমাদের প্রাইমারি সাইডে যে কারেন্টটা, সেটার সাথে আমাদের সেকেন্ডারি সাইডে কারেন্টের কম্পারিজনই করবে কিন্তু ডিফারেন্সিয়াল রিলেটা। অর্থাৎ এ ফেজের কারেন্টের সাথে এ ফেজের কারেন্টই কিন্তু কম্পেয়ার করবে। এ ফেজের প্রাইমারি কারেন্টের সাথে এ ফেজের সেকেন্ডারি কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স না থাকে, ফেজ ডিফারেন্স বা ম্যাগনিটিউড ডিফারেন্স যদি না থাকে, তাহলে আমাদের ডিফারেন্সিয়াল রিলেটা অপারেট করবে না। ঠিক আছে, আর যদি থাকে তাহলে এটা অপারেট করবে। সো এখন খেয়াল করে দেখো, আমরা এখানে দুইটা সিটি কানেকশনই কিন্তু চুজ করছি ওয়াই কানেক্টেড। এটাকে কেন রং কানেকশন বলতেছি সেটা একটু অবজার্ভ করো। এখন ধরে নেই আমি এখানে কারেন্ট হচ্ছে গিয়ে, আমাদের ফেজ কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার, এটার ফেজ কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার। কেন 5 অ্যাম্পিয়ার বলতেছি, কারণ দুইটাই আমরা ধরে নিচ্ছি এটা ইউনিট ট্রান্সফরমার। ইউনিট ট্রান্সফরমার মানে প্রাইমারি সাইডে যে ভোল্টেজ, সেকেন্ডারি সাইডেও সেম ভোল্টেজ। ঠিক আছে, দুইটাই দুইটাই সেম ভোল্টেজ। এটা কখন দরকার হয় ইউনিট ট্রান্সফরমার, এই ইউনিট ট্রান্সফরমার দরকার হয় যখন আমাদের গ্রাউন্ড আইসোলেশনের প্রয়োজন হয়। ঠিক আছে, দুই সাইডে ভোল্টেজ সেম, বাট আমাদের গ্রাউন্ডটা কিন্তু আইসোলেটেড মানে কি, আমাদের প্রাইমারি সাইডের সাথে কিন্তু সেকেন্ডারি সাইডে কিন্তু ফিজিক্যাল কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নাই। তার মানে গ্রাউন্ড আইসোলেশনের জন্য আমরা এই ইউনিট ট্রান্সফরমার ইউজ করি। সো ফর এই এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি একটা ইউনিট ট্রান্সফরমার দেওয়া আছে। এই ইউনিট ট্রান্সফরমার যেহেতু, তার মানে তার প্রাইমারি কারেন্ট যেহেতু ভোল্টেজ দুইটা ক্ষেত্রে প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডে ভোল্টেজ সেম, তার মানে প্রাইমারি ফেজ কারেন্ট হবে, সেকেন্ডারি ফেজ কারেন্ট, দুইটা কারেন্টই ইকুয়াল হবে। তার মানে এখানে যদি 5 অ্যাম্পিয়ার হয়, এখানেও 5 অ্যাম্পিয়ার হবে। সো আমাদের ডিফারেন্সিয়াল রিলের কানেকশনটাকে এমন ভাবে সেট করতে হবে যেন নর্মাল কন্ডিশনে আমাদের এর ভিতর দিয়ে কোনো কারেন্ট না যায়। ঠিক আছে, সো যেহেতু এটা ডেল্টা কানেক্টেড ট্রান্সফরমার, তার মানে এটার ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট কিন্তু ইকুয়াল না। ঠিক আছে, এটা ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট ইকুয়াল না, বাট এটা যেহেতু স্টার কানেক্টেড সাইড, সো স্টার কানেক্টেড সাইডে ফেজ আর লাইন কারেন্ট ইকুয়াল। তার মানে লাইন কারেন্টও যা, ফেজ কারেন্টও তা। বাট এটার ক্ষেত্রে কি, এটা লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট ইকুয়াল না। তার মানে এটা ফেজ কারেন্ট যদি 5 অ্যাম্পিয়ার হয়, এটা লাইন কারেন্ট হবে কত, 5√3 অ্যাম্পিয়ার। আর এটার লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট ইকুয়াল। এখন এখানে সিটি দেখো, সিটি দুইটা ইউনিট ট্রান্সফরমার হওয়ার কারণে দুইটা সিটি আমরা চুজ করছি 100/1। ঠিক আছে, এটাও 100/1, এটাও 100/1। তাহলে সিটি সেকেন্ডারিতে কারেন্ট কত যাবে, সিটি সেকেন্ডারিতে অর্থাৎ এই কারেন্টটা যাবে হচ্ছে এটাকে 100 ভাগের 1 ভাগ, অর্থাৎ এটাকে 100 দিয়ে ভাগ করলে কত আসে, 0.0523 অ্যাম্পিয়ার। আর এখানে তো কারেন্ট যাচ্ছিল কত, 5 অ্যাম্পিয়ার, এই 5 অ্যাম্পিয়ারকে 100 দিয়ে ভাগ করলে কত আসবে, 0.05 অ্যাম্পিয়ার। তার মানে এখানে দেখো যে দুইটা কারেন্ট কিন্তু ইকুয়াল না।
ঠিক আছে, এই কারেন্ট আর এই কারেন্ট ইকুয়াল না। ইকুয়াল না হওয়ার কারণে এদিক দিয়ে কত কারেন্ট যাবে, এই দিক দিয়ে কারেন্ট যাবে √3 অ্যাম্পিয়ার। এই √3 অ্যাম্পিয়ার কারেন্টের কারণে আমাদের কিন্তু এই ডিফারেন্সিয়াল রিলে আননেসেসারিলি অপারেট করবে। তার মানে আমাদের কানেকশন, আমাদের কিন্তু কোনো ইন্টারনাল কিন্তু কোনো ফল্ট হয়নি, কিন্তু তারপরেও কিন্তু আমাদের ডিফারেন্সিয়াল রিলে অপারেট করে ফেলতেছে। কেন অপারেট করতেছে? যেহেতু আমাদের এই √3 টার্মসটা আসতেছে, এই √3 টার্মসের কারণে আমাদের ডিফারেন্সিয়াল রিলে কিন্তু আননেসেসারিলি অপারেট করে ফেলতেছে। সো এই জন্য এটাকে আমরা বলতেছি রং কানেকশন। এভাবে কানেক্ট করা যাবে না। যদি করি কানেকশন, দুইটা কানেকশনে যদি আমাদের দুইটা সিটি যদি ওয়াই কানেক্টেড হয়, সেক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা বিল্ড আপ করে, অর্থাৎ আমাদের এই √3 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু এটার ভিতর দিয়ে পাস করবে। সো প্রবলেমটা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই প্রবলেমটাকে ওভারকাম কিভাবে করা যায়? এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য আমরা যেটা করি, যে পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল প্রোটেকশন যদি ডেল্টা ওয়াই কানেক্টেড ট্রান্সফরমার হয়, অর্থাৎ এই √3 টাইমস কারেন্টটাকে অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করি, যদি ট্রান্সফরমারটা ডেল্টা সাইড হয়, ডেল্টা কানেক্টেড হয়, তাহলে তার সিটি কানেকশন হবে ওয়াই, ডেল্টা হলে হবে ওয়াই। আর যদি ওয়াই কানেকশন হয় তাহলে সিটি কানেকশন দিতে হবে ডেল্টা। ঠিক আছে, ডেল্টা হলে ওয়াই মানে অপোজিটটা, আর ওয়াই থাকলে ডেল্টা। এটা কিসের জন্য? এটা আমাদের এই যে কারেন্টটা, এই কারেন্টটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের ডেল্টা থাকলে ওয়াই করতে হবে, অথবা ওয়াই থাকলে ডেল্টা করতে হবে। কারণ আমাদের দেখলাম যে ডেল্টা সাইডে লাইন কারেন্ট আর ফেজ কারেন্টটা সেম না। সো এটা কিভাবে আমাদের এই প্রবলেমটা সলভ হচ্ছে? সো প্রবলেমটা এখানে যদি এখন 5 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, খেয়াল করে দেখো, তাহলে এখানে কত কারেন্ট যাচ্ছিল? 5√3। ঠিক আছে, এদিক দিয়ে যাবে কত? 5√3, যেহেতু লাইন কারেন্টটা ফেজ কারেন্টে √3 টাইমস বেশি। সো এখন এদিক দিয়ে তাহলে কত কারেন্ট যাচ্ছিল? 0.05 ইনটু √3। আচ্ছা, এখন এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা ওয়াই কানেক্টেড ট্রান্সফরমার করি নাই, এখানে আমরা ডেল্টা কানেক্টেড করছি। তাহলে এদিক দিয়ে 5 অ্যাম্পিয়ার গেলে এটা লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট তো সেম। তার মানে সিটির ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে? সিটির ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে 0.05 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে ফেজ কারেন্ট। আর এখান থেকে আমরা নিচ্ছি কি? লাইন। এটা হচ্ছে কি লাইন কারেন্ট। তাহলে লাইন কারেন্ট কত হবে? এটা ফেজ কারেন্ট যদি 5 অ্যাম্পিয়ার হয়, সরি 0.05 অ্যাম্পিয়ার হয়, তাহলে আমাদের লাইন কারেন্ট হবে আমাদের √3 টাইমস বেশি। তার মানে এটাও 0.05 ইনটু √3 অ্যাম্পিয়ার কারেন্ট। তার মানে এটাও 0.05 √3 অ্যাম্পিয়ার, এটাও 0.05 √3 অ্যাম্পিয়ার। তার মানে কিন্তু আমাদের এটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। ব্যালেন্স হয়ে ডিফারেন্সিয়াল কারেন্ট কিন্তু 0 হয়ে যাচ্ছে। সো এই কন্ডিশনে কিন্তু আমাদের ডিফারেন্সিয়াল রিলে অপারেট করবে না। ঠিক আছে, তার মানে আমরা দেখলাম যে সিটি কানেকশনটা যদি অপোজিট করি, তাহলে আমাদের কি হচ্ছে? ডিফারেন্সিয়াল রিলের ভিতর দিয়ে কোনো ডিফারেন্সিয়াল কারেন্ট যাচ্ছে না। ঠিক আছে, এজন্য সবসময় মনে রাখতে হবে যে সিটি কানেকশনটা হবে ট্রান্সফরমার কানেকশনের অপোজিট, অর্থাৎ ডেল্টা থাকলে ওয়াই, ওয়াই থাকলে ডেল্টা, ইন অর্ডার টু কম্পেনসেট ফেজ শিফট এন্ড লাইন কারেন্ট। ঠিক আছে, যেহেতু লাইন কারেন্ট আর ফেজ কারেন্টের মধ্যে আমাদের কি হয়, লাইন কারেন্ট আর ফেজ কারেন্টের মধ্যে আমাদের 30 ডিগ্রি ডিফারেন্স থাকে, একটু ফেজ শিফটও থাকে, এবং লাইন কারেন্টটা সবসময় কি √3 টাইমস বেশি ফেজ কারেন্টের থেকে। সো এই জন্য আমাদের কি করতে হয়? আমাদের এই ডেল্টা থাকলে ওয়াই করতে হয়, আর ওয়াই থাকলে ডেল্টা করতে হয়। এটা কি বুঝতে পারছো? সো এখানে সিটি কানেকশন গুলা সবগুলাই দেওয়া আছে। এখানে যদি ওয়াই ওয়াই কানেক্টেড ট্রান্সফরমার হয়, অর্থাৎ বোথ সাইডটা যদি ওয়াই ওয়াই হয়, তাহলে সেক্ষেত্রে সিটি কানেকশন হবে, প্রাইমারি সাইডেও ডেল্টা হবে, সেকেন্ডারি সাইডেও ডেল্টা হবে। ঠিক আছে, দুই সাইডই ডেল্টা। সো এটাও ডেল্টা কানেক্টেড, এটাও ডেল্টা কানেক্টেড। সো এখান থেকে ব্যালেন্স হবে, এ ফেজের সাথে এ ফেজ কম্প্যারিজন হবে, বি এর সাথে বি, সি এর সাথে সি, এবং মাঝখানে থাকবে কি? ডিফারেন্সিয়াল রিলে। ঠিক আছে, সো এটা হচ্ছে ওয়াই ওয়াই কানেক্টেড ট্রান্সফরমার। আর যদি ডেল্টা ডেল্টা কানেক্টেড ট্রান্সফরমার হয়, তাহলে সিটি কানেকশনটা হবে ওয়াই ওয়াই, অর্থাৎ এটা হচ্ছে ওয়াই একটা টার্মিনাল শর্ট, এখানে ওয়াই একটা টার্মিনাল শর্ট, এবং এর সাথে এ কম্পেয়ার, মাঝখানে ডিফারেন্সিয়াল রিলে, বি এর সাথে বি কম্পেয়ার, মাঝখানে ডিফারেন্সিয়াল রিলে। ঠিক আছে, সি এর সাথে সি কম্প্যারিজন হচ্ছে, এবং মাঝখানে থাকবে ডিফারেন্সিয়াল রিলে, যাতে হেলদি কন্ডিশনে কোনো ডিফারেন্সিয়াল কারেন্ট এটার ভিতর দিয়ে পাস না করে। সো এগুলো হচ্ছে কি আমাদের পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল প্রোটেকশনের সিটি কানেকশন বিভিন্ন ধরনের ট্রান্সফরমার কনফিগারেশনের জন্য। সেটা ট্রান্সফরমার তো বিভিন্ন ধরনের হতে পারে কানেকশন, ডেল্টা ডেল্টা, ডেল্টা ওয়াই, ওয়াই ডেল্টা, ডেল্টা ওয়াই, বিভিন্ন ধরনের কনফিগারেশন হতে পারে। শুধু মনে রাখতে হবে সিটি কানেকশনটা হবে অপোজিট, তাহলে আমাদের ডিফারেন্সিয়াল রিলের ভিতর দিয়ে কারেন্টটা 0 থাকবে।
আচ্ছা, এরপরে পুরো জিনিসটাকে আমরা সামারাইজ করতেছি। এই সামারাইজ করার জন্য এখানে আমাদের যে ট্রিপ সার্কিটটা হচ্ছে ট্রান্সফরমার প্রোটেকশনের জন্য, ট্রান্সফরমারে তো আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের ফল্ট হতে পারে, সেটা লাইন টু লাইন ফল্ট হতে পারে, লাইন টু গ্রাউন্ড ফল্ট হতে পারে, ঠিক আছে। লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য আমাদের কি কাজ করবে, ইন্টারনাল যেই ফল্টই হোক না কেন, তাহলে আমাদের কাজ করবে কি এই ডিফারেনশিয়াল রিলে। এই ডিফারেনশিয়াল রিলে অপারেট করবে, কাকে অপারেট করবে, এর সার্কিট ব্রেকার 1 কে অপারেট করবে, সার্কিট ব্রেকার 2 কে অপারেট করবে। বোথ সাইডে সার্কিট ব্রেকার দেওয়া হয়েছে কেন, কারণ সিস্টেমটা যদি ইন্টার কানেক্টেড থাকে তাহলে আমাদের প্রাইমারি সাইড দিয়েও কারেন্ট আসতে পারে, সেকেন্ডারি সাইড দিয়েও কারেন্ট আসতে পারে যদি ইন্টার কানেক্টেড। আর যদি রেডিয়াল সিস্টেম হয় তাহলে সার্কিট যে সাইডে সোর্স সেই সাইডে আমাদের সার্কিট ব্রেকার প্লেস করতে হবে। সো TC1 TC2 টা কি, TC1 আর TC2 হচ্ছে সার্কিট ব্রেকার 1 এর ট্রিপ কয়েল, আর TC2 টা হচ্ছে সার্কিট ব্রেকার 2 এর ট্রিপ কয়েল। তার মানে আমাদের এই ডিফারেনশিয়াল রিলে থেকে কানেকশন যাবে TC1 এন্ড TC2 তে, অর্থাৎ বোথ সার্কিট ব্রেকারকে আমরা আইসোলেট করলে যদি করি ডিউরিং ফল্ট অপারেশন কন্ডিশন, সেক্ষেত্রে আমাদের এই ট্রান্সফরমারটা কিন্তু পুরোপুরি আইসোলেটেড হয়ে যাবে। সো এই জন্য আমরা কি করলাম, এই যে TC1 এবং TC2 দুইটা সার্কিট ব্রেকারকে যেহেতু একই সাথে অপারেট করাতে হবে, এই দুইটা সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েলটাকে প্যারালালি কানেক্ট করব, TC1 এবং TC2, ঠিক আছে। এবং এটার সাথে একটা অ্যালার্ম বা সার্কিট অথবা অ্যানাউন্সিয়েটর কানেক্ট করলাম। সো এখন খেয়াল করে দেখো বিভিন্ন ধরনের ফল্ট কন্ডিশন। সো এটা হচ্ছে ডিফারেনশিয়াল লাইন টু লাইন, ডিফারেনশিয়াল লাইন টু গ্রাউন্ড, বুখল স্ট্রিপ, টেম্পারেচার ট্রিপ, ওয়াইন্ডিং টেম্পারেচার, তারপরে প্রেসার রিলিজ ডিভাইস বা প্রেসার রিলিজ ভালভ যদি ওপেন হয়, অথবা ওভার কারেন্ট, ঠিক আছে। ট্রান্সফরমারের ফল্ট গুলো হচ্ছে এই এত ফল্টের কারণে আমরা এই সার্কিট ব্রেকার 1 এবং সার্কিট ব্রেকার 2 দুইটাকেই আমরা কি করাবো, ঠিক করাবো। আচ্ছা, খেয়াল করে দেখো, যখন আমাদের ডিফারেনশিয়াল অর্থাৎ লাইন টু লাইন ফল্ট হবে তখন আমাদের কিন্তু এই যে নরমালি এগুলো সব নরমালি ওপেন কন্টাক্ট, সো অর্থাৎ হেলদি কন্ডিশনে এটা ওপেন অবস্থায় থাকবে। সো যখনই এটা অ্যাবনর্মাল কন্ডিশন আসবে তখনই কিন্তু আমাদের এই কন্টাক্টটা ক্লোজ হয়ে যাবে। কন্টাক্টটা ক্লোজ হয়ে গেলে এই লাইটটা তো জ্বলবে, এগুলো তো ইন্ডিকেটর লাইট, অর্থাৎ কি টাইপের ফল্ট হয়েছে সেটা এখান থেকে আমরা দেখতে পাবো। এবং সাথে সাথে আমাদের কি হচ্ছে, এই কয়েল 1 এবং কয়েল 2 টা অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, তার মানে আমাদের সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো যে কোনো ধরনের ফল্টই হোক না কেন, যেহেতু আমাদের কন্টাক্ট গুলো সব প্যারালালি কানেক্টেড, সো যে কোনো ধরনের ফল্টই হোক না কেন সেই লাইটটা আমাদের জ্বলবে এবং আমাদের ট্রিপ কয়েল 1 এন্ড ট্রিপ কয়েল 2 অ্যাক্টিভেটেড হবে। সো লাইন টু গ্রাউন্ড এন্ড বুকল ট্রিপ এগুলো তো বললাম। টেম্পারেচার ট্রিপ কখন হবে, যখন অয়েলের টেম্পারেচার বেড়ে যাবে। সো অয়েলকে আমরা জানি যে তিনটা স্টেজে আমরা মনিটর করি। যখন অয়েলের টেম্পারেচারটা 65 ডিগ্রি সেন্টিগ্রেড বিল্ড আপ করে তখন আমরা কি করি, অ্যালার্ম সিগন্যাল জেনারেট করি। যখন 95 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয় তখন আমরা 65 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমরা ফ্যান গুলো স্টার্ট করি, 95 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে অ্যালার্মকে অ্যাক্টিভেট করি, আর যখন 125 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয় তখন আমাদের এই ট্রিপ কমান্ডটা আসে, ঠিক আছে। আর যদি আমাদের ওয়াইন্ডিং টেম্পারেচার বেড়ে যায়, ওয়াইন্ডিং টেম্পারেচার মানে হচ্ছে ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিংটা আছে এই ওয়াইন্ডিং এর টেম্পারেচার যদি বেড়ে যায় সেক্ষেত্রে এই সুইচটা অ্যাক্টিভেটেড হবে। আর যদি ভিতরে প্রেসার বেড়ে যায় তাহলে আমাদের এই প্রেসার রিলিজ যে কন্টাক্টটা আছে এই কন্টাক্টটা অ্যাক্টিভেটেড হবে। আর যখন ওভার কারেন্ট হবে, ওভার কারেন্ট মানে এক্সটার্নাল যখন ফল্ট হবে, এক্সটার্নাল ফল্ট হলে আমাদের ডিফারেনশিয়াল রিলে অপারেট করবে না। আর ডিফারেনশিয়াল রিলে যদি অপারেট না করে তাহলে সার্কিট ব্রেকার 1 আর সার্কিট ব্রেকার 2 কিন্তু অ্যাক্টিভেট হবে না। সো এটা ইন্টারনাল ফল্ট না এক্সটার্নাল ফল্ট সেটা ডিটেক্ট করার জন্য আমাদের এটার সাথে অ্যাডিশনাল একটা কি লাগে বলছিলাম, ওভার কারেন্ট রিলে লাগে। সো এক্সটার্নাল ফল্ট কে ডিটেক্ট করবে, এই ওভার কারেন্ট রিলে। এখন কিভাবে বুঝবো এটা এক্সটার্নাল ফল্ট? এক্সটার্নাল ফল্ট আমাদের খেয়াল করে শুধুমাত্র সার্কিট ব্রেকার অপারেট করলেই চলে, সার্কিট ব্রেকার 1 এর অপারেট করার দরকার নাই যেহেতু এটা বাইরে ফল্ট হয়েছে। সো সেই জন্য আমরা কি করি, এই সার্কিট ব্রেকার 2 কে শুধুমাত্র অ্যাক্টিভেট করতে হবে আর সার্কিট ব্রেকার 1 কে অ্যাক্টিভেট করব না, অর্থাৎ এটাকে ব্লক করব। এজন্য আমরা যেটা করছি যে এই ওভার কারেন্ট যে রিলেটা আছে এই ওভার কারেন্ট রিলে নরমাল ক্লোজ কন্টাক্ট যেটা সেটাকে আমরা এই ট্রিপ কয়েল 1 এর সাথে, ট্রিপ কয়েল 1 কোনটা, এই সার্কিট ব্রেকার 1 এর ট্রিপ কয়েল। সো সার্কিট ব্রেকার 1 এর ট্রিপ কয়েলের সাথে এটাকে সিরিজে অ্যাড করা হয়েছে। তার ফলে যখন ওভার কারেন্ট রিলে অ্যাক্টিভেট হবে অর্থাৎ এক্সটার্নাল ফল্ট হবে তখন এই কন্টাক্টটা ক্লোজ হবে আর এই কন্টাক্টটা ওপেন হবে। এই কন্টাক্টটা যখন ক্লোজ হবে আর এই কন্টাক্টটা ওপেন হলে এই ট্রিপ কয়েল কিন্তু এই TC1 কিন্তু অ্যাক্টিভেটেড হতে পারবে না। কে অ্যাক্টিভেটেড হবে, এই TC2। সো TC2 অ্যাক্টিভেটেড হবে, তার মানে সার্কিট ব্রেকার 2 টা ওপেন হবে আর সার্কিট
ব্রেকার শুধুমাত্র একা অ্যাক্টিভেটেড হয় তাহলে আমরা বুঝবো যে ফল্টটা বাইরে হয়েছে, আর যদি দুইটা সার্কিট ব্রেকারই অ্যাক্টিভেটেড হতো তাহলে আমরা বুঝতাম ইন্টারনাল ফল্ট হয়েছে। আচ্ছা, আর লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে কি ম্যাগনেটাইজিং ইনরাশ কারেন্ট, যেটা আমরা বলছিলাম যখন আমরা ট্রান্সফরমারকে প্রাইমারি সাইডকে এনার্জাইজ করি তখন যে কারেন্টটা যায়, সো এই কারেন্টটা আমাদের ডিফারেন্সিয়াল রিলে আননেসেসারিলি যাতে ট্রিপ না করে এজন্য আমরা কি করছি, এখানে ম্যাগনেটাইজিং ইনরাশ কারেন্টের যে নরমালি ক্লোজ কন্টাক্ট এটার সাথে সিরিজে কানেক্ট করা হয়েছে। সো সিরিজে কানেক্ট করলে কি হবে, যখনই সেই ম্যাগনেটাইজিং ইনরাশ কারেন্ট ডিটেক্ট করবে, ডিটেক্ট করার সাথে সাথে এই কন্টাক্টটা ওপেন হয়ে যাবে। এই কন্টাক্টটা যদি ওপেন হয়ে যায় বোথ সার্কিট ব্রেকার কিন্তু আইসোলেটেড হয়ে গেল, অর্থাৎ আমাদের কিন্তু কোন ট্রিপ কয়েল 1 ও এনার্জাইজড হবে না, ট্রিপ কয়েল 2 ও এনার্জাইজড হবে না। যতক্ষণ পর্যন্ত ম্যাগনেটাইজিং ইনরাশ কারেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কন্টাক্টটা ওপেন থাকবে, আর এই কন্টাক্টটা যতক্ষণ পর্যন্ত ওপেন থাকবে ততক্ষণ পর্যন্ত এই দুইটা কয়েল অ্যাক্টিভেটেড হবে না। ঠিক আছে, অর্থাৎ আমাদের ম্যাগনেটাইজিং ইনরাশ কারেন্টে সার্কিট ব্রেকার অপারেট করবে না। আর যখন অ্যালার্ম আসবে ইনিশিয়াল স্টেজে কিন্তু আমার এই কন্টাক্টটা ক্লোজ হবে, তখন এটা বুখলস অ্যালার্ম হবে। আর যখন ইনিশিয়াল টেম্পারেচার যখন আমাদের 95 ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ করবে তখন এই কন্টাক্টটা ক্লোজ হবে, যেটা আমাদের টেম্পারেচার অ্যালার্ম প্রোভাইড করবে। সো এই সার্কিটের অপারেশনটা কি বুঝতে পারছো? জি স্যার। এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের ট্রিপ সার্কিটের অপারেশন, কমপ্লিট ট্রিপ সার্কিট, যেটা যে ট্রান্সফরমারের প্রত্যেকটা পার্টে কিভাবে আমরা কোন সার্কিট ব্রেকারকে অপারেট করাবো, কেন অপারেট করাবো, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে এক্সপ্লেন করা হয়েছে। এবং কোন লাইটটা জ্বলবে সেটা ডিপেন্ড করতেছে কিন্তু কোন টাইপের ফল্ট হয়েছে, কারণ আমাদের যদি প্রত্যেকটা ক্ষেত্রেই তো CB1 CB2 আইসোলেট হবে, এমন কোন টাইপের ফল্ট হয়েছে সেটা বুঝবো কিভাবে, সেটা বোঝার জন্য এখানে ইন্ডিকেশন লাইট আছে, অর্থাৎ যে কন্টাক্টটা ক্লোজ হবে সেই ইন্ডিকেশন লাইটটাই কিন্তু জ্বলবে, অন্য ইন্ডিকেশন লাইটগুলো কিন্তু জ্বলবে না। সো এইভাবে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি কি টাইপের ফল্ট হইছে এবং এটা ইন্টারনাল না এক্সটার্নাল। আচ্ছা, লাস্ট আমরা আজকে দুইটা প্রবলেম দেখে আমাদের আজকে লেকচার শেষ করব। সো আজকে প্রথম যে প্রবলেমটা সেটা বলছে কি, শো দ্য কানেকশন অফ সিটিজ and the relay of the differential protection of a 33 by 6.6 kV star delta connected transformer। বলছে একটা স্টার ডেল্টা কানেক্টেড ট্রান্সফরমার আছে, তার মানে ওয়াই ডেল্টা, যা প্রাইমারি সাইডটা হচ্ছে কত 33 kV এন্ড সেকেন্ডারি সাইডটা কত বলে দেওয়া আছে 6.6 kV, এটা মেনশন করা আছে। এখন কি বলছে, the city on the LT side মানে কোনটা, লো টেনশন সাইড কোনটা 6.6 kV, সো 6.6 kV লো টেনশন সাইডে সিটি রেশিওটা বলে দেওয়া আছে। এখন কি বলছে, হোয়াট শুড বি দ্য সিটি রেশিও অন দ্য HT সাইড, অর্থাৎ হাই টেনশন সাইড অর্থাৎ হাই ভোল্টেজ সাইডে আমাদের সিটি রেশিওটা কত বের করো। সো এখন আমাদের যে ট্রান্সফরমারটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কি স্টার কানেক্টেড, এটা হচ্ছে ডেল্টা কানেক্টেড, তার মানে আমরা ওয়াই কানেক্টেড যদি হয় তাহলে আমরা জানি যে সিটি কানেকশন হবে ডেল্টা, আর ডেল্টা থাকলে সিটি কানেকশন হবে ওয়াই, তার মানে আমরা ডেল্টা ওয়াই থাকলে ডেল্টা কানেকশন দিয়ে নিব, আর ডেল্টা থাকলে ওয়াই কানেকশনটা দিয়ে নিলাম। তারপর আমরা কি করব, এ ফেজের সাথে এ ফেজ কম্পেয়ার করব, বি এর সাথে বি কম্পেয়ার করব, সি এর সাথে সি কম্পেয়ার করব, আর মাঝখানে আমরা ডিফারেন্সিয়াল রিলে কানেক্ট করব। আচ্ছা, আমাদের অবজেক্টিভটা থাকবে হেলদি কন্ডিশনে সিটি কানেকশনটাকে এমন ভাবে চুজ করতে হবে যেন হেলদি কন্ডিশনে ডিফারেন্সিয়াল কারেন্টটা কত থাকে, 0 থাকে। ঠিক আছে, শুধুমাত্র ডিফারেন্সিয়াল রিলে অপারেট করবে কখন, আন্ডার ফল্টি কন্ডিশন। সো ফল্টি কন্ডিশনে ডিফারেন্সিয়াল কারেন্ট পাবে, বাট হেলদি কন্ডিশনে যেন কোনো ডিফারেন্সিয়াল কারেন্ট না থাকে, এমন ভাবে আমাদের সিটি রেশিওগুলো চুজ করতে হবে। আচ্ছা, তো আমাদের কি দেওয়া আছে, শুধুমাত্র ভোল্টেজটা দেওয়া আছে এবং বলে দেওয়া আছে যে শুধুমাত্র সিটি সেকেন্ডারিতে অথবা লো টেনশন সাইডে সিটি রেশিওটা হচ্ছে 300/5। তাহলে আমরা তো বোথ সাইডের আমরা জানি যে পাওয়ার সেম, ট্রান্সফরমার পাওয়ারটাকে আপ এন্ড ডাউন করতে পারে না, সো বোথ সাইডে আমরা জানি কি পাওয়ার সেম। তাহলে যদি বোথ সাইডে যদি পাওয়ার সেম হয় তাহলে আমরা লিখতে পারি যে √3VI অর্থাৎ প্রাইমারি সাইডের পাওয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, সেকেন্ডারি সাইডের পাওয়ার। ঠিক আছে, কেন আমাদের এই জিনিসটা করার দরকার, কারণ আমাদের সিটি রেশিও বের করতে হবে। সিটি রেশিও আমরা কিভাবে বের করব, সিটি রেশিও বের করার জন্য আমাদের সিটি প্রাইমারি কারেন্ট লাগবে আর সিটি সেকেন্ডারি কারেন্ট লাগবে। তাহলে সিটি প্রাইমারি কারেন্ট ডিভাইডেড বাই সিটি সেকেন্ডারি কারেন্ট করলেই আমাদের সিটি রেশিও বের হয়ে যাবে। তাহলে আমাদের আমাদের যে প্রাইমারি সাইড যেটা হাই ভোল্টেজ সাইড, এই হাই ভোল্টেজ সাইডের আমাদের কারেন্ট বের করতে হবে, আর সেকেন্ডারি সাইড যেটা সিটি সেকেন্ডারি সাইডের কারেন্ট বের করতে হবে। তাহলে এই দুইটা রেশিও কি আমাদের সিটি রেশিও। তাহলে আমাদের প্রাইমারি সাইডে কারেন্ট বের করতে হবে আর বের করতে হবে সিটির সেকেন্ডারি সাইডের কারেন্ট, তাহলে আমাদের এই সিটির রেশিওটা বের হয়ে যাবে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো আমাদের প্রাইমারি সাইডের কারেন্টটা কিভাবে বের করতেছি, যেহেতু দুইটা সাইডেই আমাদের পাওয়ার সেম,
তাহলে আমরা লিখতে পারি √3 ইন্টু 6.6 ইন্টু 300 √3 VI √3 VI মানে কি √3 ইন্টু V কত 6.6 এটা হচ্ছে সেকেন্ডারি সাইড I কত I ধরে নিচ্ছি এখন 300 এটা ধরে নিচ্ছি আমাদের এই লাইন কারেন্টটা 300 তাহলে এখানে আমাদের 300 আচ্ছা তাহলে সেকেন্ডারি সাইডে কারেন্ট কত যাচ্ছে এই কন্ডিশনে √3 ইন্টু 33 হচ্ছে তার ভোল্টেজ ইন্টু I তাহলে I কত এখান থেকে I আমরা পাবো 60 অ্যাম্পিয়ার তার মানে এই দিক দিয়ে যাচ্ছে 60 অ্যাম্পিয়ার এই কন্ডিশনে যখন এখানে 300 অ্যাম্পিয়ার যাবে তখন এখানে যাবে 60 অ্যাম্পিয়ার কারেন্ট তাহলে আমরা পেয়ে গেলাম প্রাইমারি কারেন্ট 60 অ্যাম্পিয়ার এখন এখানে যদি 300 অ্যাম্পিয়ার যায় তাহলে সিটি সেকেন্ডারি কারেন্ট কত যেহেতু এটা সিটি রেশিও 300/5 তাহলে সিটি সেকেন্ডারি কারেন্ট 5 অ্যাম্পিয়ার তাহলে 5 অ্যাম্পিয়ার যদি হয় এখানে অর্থাৎ পাইলট ওয়্যারে সিটি সেকেন্ডারিতে যদি 5 অ্যাম্পিয়ার যায় তাহলে এই জায়গায়ও 5 অ্যাম্পিয়ার যেতে হবে আদারওয়াইজ তো ডিফারেনশিয়াল কারেন্ট 0 হবে না তার মানে আমরা বলতে পারি এই দিক দিয়ে কারেন্টটাও 5 অ্যাম্পিয়ার যাচ্ছে তাহলেই আমাদের ডিফারেনশিয়াল কারেন্টটা 0 হবে তাহলে এই দিক দিয়ে যদি 5 অ্যাম্পিয়ার যায় এটা তো ডেল্টা কানেক্টেড এটা যেহেতু ডেল্টা কানেক্টেড এর লাইন কারেন্টটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার তাহলে ফেজ কারেন্টটা কত ফেজ কারেন্টটা হবে 5/√3 ঠিক আছে 5/√3 তাহলে আমরা সিটি সেকেন্ডারি কারেন্টটা পেয়ে গেলাম 5/√3 প্রাইমারি কারেন্টটাও পেয়ে গেছি 60 তাহলে সিটি রেশিওটা কত সিটি রেশিওটা হবে 60/5/√3 এটা কি বুঝতে পারছো অপারেশনটা কিভাবে এখান থেকে সিটি রেশিও বের করলাম জি স্যার বুঝেছি আজকের লাস্ট প্রবলেমটা একটু দেখো এটা ফাইনালের জন্য খুবই ইম্পর্টেন্ট একটু ভালো করে দেখো এ 30 MVA এখানে বলে দেওয়া আছে ট্রান্সফরমারের পাওয়ার রেটিংস অর্থাৎ এই যে ট্রান্সফরমারটা বলে দেওয়া আছে এই ট্রান্সফরমার পাওয়ার রেটিংস এবং ট্রান্সফরমারটা কি কানেক্টেড সেটাও বলে দেওয়া আছে Y ডেল্টা তার মানে প্রাইমারি সাইডটা Y সেকেন্ডারি সাইডটা ডেল্টা প্রাইমারি সাইডে ভোল্টেজ বলে দেওয়া আছে 11.5 kV and সেকেন্ডারি সাইডে ভোল্টেজ দেওয়া আছে 69 kV is to be protected by a biased differential protection বলছে যে এটা একটা ডিফারেনশিয়াল রিলে দিয়ে প্রোটেকশন দিতে ঠিক আছে the high voltage side lags behind the low voltage side phase by 30 degree অর্থাৎ যেহেতু আমাদের প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইডটা সেম কানেকশন না প্রাইমারি সাইডটা কি কানেক্টেড Y কানেক্টেড এন্ড সেকেন্ডারি সাইডটা কি কানেক্টেড ডেল্টা কানেক্টেড সো তাদের মধ্যে ফেজ ডিফারেন্স অর্থাৎ লাইনের সাথে লাইনের ফেজ ডিফারেন্স কত এটা বলে দেওয়া আছে 30 ডিগ্রি যেহেতু এটা Y ডেল্টা কানেক্টেড এখন কি বলছে ফর্মুলেট দ্য কমপ্লিট বায়াস ডিফারেনশিয়াল প্রোটেকশন ফর দ্য ট্রান্সফরমার বলছে এই পুরো যে ডিফারেনশিয়াল প্রোটেকশন এটা ড্র করো এই পুরো ডিফারেনশিয়াল প্রোটেকশনটা ড্র করো এটা কিন্তু তোমাদের ড্র করতে হবে অর্থাৎ তোমাদের দেওয়া থাকবে তোমাদের এখান থেকে বুঝতে পারতেছো কি যে ট্রান্সফরমার আছে একটা যেটা প্রাইমারি সাইডটা Y কানেক্টেড তার মানে একটা Y কানেক্টেড ট্রান্সফরমার রাখবা এই সাইডে একটা ডেল্টা কানেক্টেড ট্রান্সফরমার রাখবা এরপরে কি বলছে সিটি কানেকশনটা দেখাও তাহলে সিটি কানেকশনটা কিভাবে দেখাবা Y থাকলে ডেল্টা করবা আর ডেল্টা থাকলে এখানে Y করবা Y করার পরে এর সাথে এ কম্পেয়ার করে মাঝখানে ডিফারেনশিয়াল রিলে পুট করবা ঠিক আছে বি এর সাথে বি কম্পেয়ার করে ডিফারেনশিয়াল রিলে পুট করবা সিমিলারলি সি এর সাথে সি কম্পেয়ার করে ডিফারেনশিয়াল রিলে পুট করবা এখন বলছে সিটি কানেকশন তো হয়ে গেল আমাদের সিটি কানেকশন আমরা দিলাম ঠিক আছে ওকে এখন আমাদের কি বের করতে বলছে সিটি রেশিওটা বের করতে বলছে সিটি রেশিও অর্থাৎ প্রাইমারি সাইডের সিটি রেশিও সেকেন্ডারি সাইডের সিটি রেশিও বের করতে বলছে তাহলে সিটি রেশিও বের করতে হলে আমাদের কি করতে হবে আমাদের লাইন কারেন্ট জানা লাগবে আর সিটি সেকেন্ডারি কারেন্ট জানা লাগবে তাহলে আমরা সিটি রেশিও বের করতে পারবো কিন্তু আমরা এখানে লাইন কারেন্টও জানি না সেকেন্ডারি কারেন্টও জানি না ঠিক আছে সো দুইটা আমাদের বের করতে হবে আচ্ছা এখন একটা হিন্টস দেওয়া আছে সেটা কি বলছে দ্য কন্টিনিউয়াস কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য রেস্ট্রেইনিং কয়েল অফ দ্য রিলে শুড নট এক্সিড 5 অ্যাম্পিয়ার তুমি যে সিটি রেশিও গুলো চুজ করবা এমন ভাবে চুজ করো যেন আমাদের রেস্ট্রেইনিং কয়েল মানে কোনটা আমরা জানি ডিফারেনশিয়াল রিলের মধ্যে দুই ধরনের কয়েল থাকে একটাকে আমরা বলি অপারেটিং কয়েল যার ভিতর দিয়ে কারেন্ট গেলে রিলে অপারেট করে এই যে এটা হচ্ছে কি আমাদের অপারেটিং কয়েল আর এটা হচ্ছে উপরেরটাকে আমরা বলি রেস্ট্রেইনিং কয়েল সো এটার ভিতর দিয়ে কারেন্ট গেলে রিলে রেস্ট্রেইন করে বা অপারেট করতে বাধা দেয় সো বলছে রেস্ট্রেইনিং কয়েলে কারেন্ট কত বেশি যেতে পারবে না 5 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট এটার ভিতর দিয়ে যেতে পারবে না ঠিক আছে যদি যায় তাহলে এটা ড্যামেজ হয়ে যাবে তার মানে আমাদেরকে সিটি রেশিও গুলোকে এমন ভাবে ডিজাইন করতে হবে যেন আমাদের 5 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট আমাদের রেস্ট্রেইনিং কয়েলে না যায় তাহলে আমরা আগে লাইন কারেন্ট গুলো বের করে নেই লাইন কারেন্ট কত লাইন কারেন্ট কি দেওয়া আছে লাইন কারেন্ট দেওয়া নাই কিভাবে বের করব ওই যে P = √3 VI এই ফর্মুলা থেকে আমরা কিন্তু লাইন কারেন্ট ইজিলি বের করতে পারবো কারণ P ও দেওয়া আছে V ও দেওয়া আছে ঠিক আছে সো I বের করতে পারবো সো আমরা যদি 11.5 kV মানে কোনটা সাইড স্টার কানেক্টেড সো স্টার কানেক্টেড লাইন কারেন্ট কত P = √3 * VI তার মানে I = কি P/√3V P কত 30 MVA ডিভাইডেড বাই √3V করলে আমাদের কারেন্ট বের হয়ে যাবে তার মানে এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে কত অ্যাম্পিয়ার 1506 অ্যাম্পিয়ার কারেন্ট
ঠিক আছে? তাহলে আমাদের এখন সেকেন্ডারি কারেন্ট বের করতে হবে। সেকেন্ডারি কারেন্ট কত হবে? সেকেন্ডারি কারেন্ট তো জানি না। সো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? রিভার্স ক্যালকুলেশন করতে হবে। রিভার্স ক্যালকুলেশনটা কি রকম? এই যে রেস্ট্রেইনিং কারেন্টের বলছে কত অ্যাম্পিয়ারের বেশি যেতে পারবে না? 5 অ্যাম্পিয়ার। এখন ধরে নেই আমি এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ঠিক আছে? সো যেহেতু 5 অ্যাম্পিয়ারের বেশি যেতে পারবে না, আপাতত ধরে নেই যেটা ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ার যেতে পারবে। তার মানে এখানে ধরে নিচ্ছি 5 অ্যাম্পিয়ার। তাহলে এখানে যদি 5 অ্যাম্পিয়ার যায়, এটা তো ডেল্টা কানেক্টেড, যেহেতু এটা ওয়াই এটা ডেল্টা, তাহলে 5 অ্যাম্পিয়ার যদি হয় তাহলে ডেল্টা কানেক্টেড সিটির এটা হচ্ছে লাইন কারেন্ট 5 অ্যাম্পিয়ার। তাহলে ফেজ কারেন্ট কত? তাহলে ফেজ কারেন্ট হবে 5/√3, এটা 5/√3। তার মানে আমাদের এটা যদি 5 অ্যাম্পিয়ার হয় তাহলে সেকেন্ডারি সাইডের কারেন্ট হবে কত? 5/√3। আর 5/√3 যদি হয় তাহলে আমাদের রেশিও আমাদের বের হয়ে যাবে 106 ডিভাইডেড বাই 5/√3 করলে বের হয়ে যাবে, যেটা আসে কত? 521.7। ঠিক আছে? 521.7। সো আমাদের সিটি রেশিও তো আর 521.7 হয় না। সিটি রেশিও আমরা সবসময় চুজ করি 500/1 অথবা 600/1। ঠিক আছে? সো এভাবে চুজ করতে হয় 500/1 বা 600/1। সো এখন এখানে আমাদের সিটি রেশিওটা কত আসতেছে? এক্স্যাক্টলি 521.7। তার মানে আমরা এখন বেশি চুজ করব না কম চুজ করব? এখন যদি আমি 500 চুজ করি তাহলে আমাদের সিটি রেশিও কমালে কি হবে? এই কয়েলে কিন্তু কারেন্ট বেড়ে যাবে, 5 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট হয়ে যাবে। যেহেতু আমাদের এটা হচ্ছে কি ম্যাক্সিমাম মার্জিন 521, এই 521 এ কম তো আমি করতেই পারবো না। যদি করি তাহলে কিন্তু আমাদের সেকেন্ডারি অর্থাৎ আমাদের এই পাইলট ওয়াইডে কারেন্ট বেড়ে যাবে। তাহলে আমাদের এই রেশিওটাকে বাড়াতে হবে। এখন বাড়ায় আমরা কত করতে পারি? 600। ঠিক আছে? তাহলে 600 যদি করি তাহলে আমাদের সিটি রেশিও যদি 600 করি তাহলে আমরা দেখি, তাহলে এখানে যদি 600 করি তাহলে এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে 1506 অ্যাম্পিয়ার, যেটা একটু আগে আমরা বের করলাম 1506। এই 1506 কে যদি 600 দিয়ে ভাগ দাও, 600 দিয়ে কেন ভাগ দিলাম? কারণ সিটি রেশিও সিটি রেশিওতে ভাগ দিলে এই কারেন্টটা পাবো। সো 600 দিয়ে ভাগ করলে কত পাবো? 2.51 অ্যাম্পিয়ার। তার মানে সিটি সেকেন্ডারি ফেজ কারেন্ট হচ্ছে 2.51 অ্যাম্পিয়ার। তাহলে লাইন কারেন্ট কত? লাইন কারেন্টটাকে বের করতে হলে √3 দিয়ে গুণ করতে হবে। সো √3 দিয়ে যদি গুণ করি তাহলে দেখা যাচ্ছে 4.35 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তার মানে এটা 5 অ্যাম্পিয়ারের কম। ঠিক আছে? সো আমরা এই যে সিটি রেশিওটা কিভাবে চুজ করলাম? আমরা অ্যাকুরেট ভ্যালুটা নিলাম 5 অ্যাম্পিয়ারের জন্য কত রেশিও হয়, তারপরে আমরা কি করলাম? সেটাকে বাড়ালাম, রেশিওটাকে বাড়ালাম কেন? কারণ আমরা চাই যেন আমাদের এটা ভিতর দিয়ে বা রেস্ট্রেনিং কয়েলের ভিতর দিয়ে 5 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট যেন না যায়। সো এই জন্য বাড়ানোর পর আমাদের দেখা যাচ্ছে যে এখন আমাদের এই পাইলট ওয়্যারে বা রেস্ট্রেনিং কয়েলে কারেন্ট যাচ্ছে কত? 4.35 অ্যাম্পিয়ার। সো হয়ে গেল আমাদের এই কয়েলে কারেন্ট। তাহলে এই 4.35 অ্যাম্পিয়ার কারেন্ট যদি এদিক দিয়ে যায় তাহলে এই দিক দিয়েও আমাদের 4.35 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে হবে, তাহলেই তো ডিফারেন্সিয়াল কারেন্ট 0 হবে। তাহলে এটার সেকেন্ডারি কারেন্টটা যেহেতু ওয়াই কানেক্টেড, তার মানে এটা লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট ইকুয়াল। তার মানে এখান দিয়ে 4.35 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে এটা সিটি সেকেন্ডারি কারেন্টটা হচ্ছে 4.35 অ্যাম্পিয়ার, একই কারেন্ট, যেহেতু এটা লাইন আর ফেজ কারেন্ট ইকুয়াল। তার মানে এটা সিটি সেকেন্ডারি কারেন্ট বের হয়ে গেল। আর প্রাইমারি কারেন্টটা তো আমরা নরমালি √3/V করলেই আমাদের বের হয়ে যাবে। সো √3V করলে আমাদের আসে কত? 251 অ্যাম্পিয়ার কারেন্ট। তার মানে এদিক দিয়ে যাচ্ছে 251 অ্যাম্পিয়ার কারেন্ট। √3V কত? V69। সো 251 অ্যাম্পিয়ার। তাহলে 251 ডিভাইডেড বাই 4.35 যদি করি তাহলে আমাদের সিটি রেশিও বের হয়ে যাবে। সো 251 ডিভাইডেড বাই 4.35 অর্থাৎ প্রাইমারি কারেন্ট ডিভাইডেড বাই সেকেন্ডারি কারেন্ট করলাম, আসতেছে কত? 57.7। এখন 57.7 তার রেশিও হয় না, এটাকে রাউন্ড করতে হবে। সো রাউন্ড করে আমরা কমাতে তো পারবো না, বাড়াতে হবে। সো আমরা এর উপরের ফিগারটা কত? উপরের ফিগারটা হচ্ছে 60। সো আমাদের এই সিটি রেশিওটা হবে 60/1 আর এই সিটি রেশিওটা হবে 600/1। সো 60/1 যা 3000/5 होता, আবার 60/1 যা 300/5 होता। ঠিক আছে? সো আমাদের সিটি রেশিওটা এখানে 60/1 চুজ করতে, সরি 600/1 চুজ করতে পারো অথবা 3000/5 ও চুজ করতে পারো। আর এখানে সিটি রেশিওটা 60/1 চুজ করতে পারো অথবা 300/5 ও চুজ করতে পারো। এটা কি বুঝতে পারছো প্রবলেমটা? হ্যালো? জি স্যার, বুঝেছি। এটা একটু তোমাদের দেখতে হবে, অঙ্কটা খুবই সিম্পল, তোমাদের ধরে নিতে হবে যে রিভার্স ক্যালকুলেশন করে তোমাদের আগাতে হবে। ঠিক আছে? এখানে প্রথমে দেখতেছো 5 অ্যাম্পিয়ার, এখানে তো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে লাইন কারেন্ট আমরা জানি। সো লাইন কারেন্ট বের করাটাই এখানে মেজর ফ্যাক্টর না, মেজর ফ্যাক্টর হচ্ছে কি আমাদের সেকেন্ডারি কারেন্টটা বের করা। সো সেকেন্ডারি কারেন্ট কিভাবে বের করলাম? এদিক দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে এটা 5/√3, তো ডিভাইড করলেই আমাদের সিটি রেশিও বের হয়ে যাবে। সো সিটি রেশিওটাকে আমরা তাহলে এমন ভাবে চুজ করতে হবে যেন এটা 5 অ্যাম্পিয়ারের কম হয়। তার মানে আমাদের বেশি রেশিওটা সিলেক্ট করলাম যাতে এখানে 5 অ্যাম্পিয়ারের কম হয়। সো সেভাবে আমরা
এই 4.35 অ্যাম্পিয়ার পেলাম। সো 4.35 অ্যাম্পিয়ার এই দিক দিয়েও যেতে হবে, তাহলে ডিফারেন্সিয়াল কারেন্ট 0 হবে, ব্যালেন্স হবে। সো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রাইমারি কারেন্ট আর এটা সেকেন্ডারি কারেন্ট দিয়ে ভাগ করলে সিটি রেশিও তখন বের হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই, যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, আল্লাহ হাফেজ সবাইকে তাহলে। আসসালামু আলাইকুম।